সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তবে দল গঠনের আগে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েছেন তারা। বিএনপি প্রশ্ন তুলেছে, অন্তর্বর্তী সরকারের সহায়তা নিয়ে কিংস পার্টি হিসেবে আবির্ভূত হবে কিনা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে জাতীয় নাগরিক কমিটি বলছে, দেশে জিয়াবাদ ও মুজিববাদ চাই না। কেমন হবে সেই নতুন রাজনৈতিক দল, সে বিষয়ে জানতে আজকে আমাদের মুখোমুখি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার কাছে আমরা জানতে চাইব দল গোছানোর প্রক্রিয়া, আগামী দিনের পরিকল্পনা, সাম্প্রতিক বাদানুবাদ, রাজনৈতিক বিভাজন সহ নানা বিষয় নিয়ে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে স্বাগতম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করলে বাড়বে পরাজিত শক্তি, সুযোগ পাবে পরাজিত শক্তিরা, বললেন তারেক রহমান। গণতন্ত্রের বাইরে ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না ফল, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বিএনপির ভাষা, মন্তব্য হান্নান মাসুদের। আরেকটি 111-এর তৈরি, শঙ্কা দেখছেন না মাহফুজ আলম। ভ্যাট বাড়ালেও পণ্যমূল্য বাড়বে না, সরকারের এ বক্তব্য বিভ্রান্তিকর, দাবি বিসিআইয়ের। জ্বালানি খাতের দুর্নীতির বিচারে ট্রাইব্যুনালের দাবি ক্যাবের, একমত উপদেষ্টা। সড়ক যেন মৃত্যুফাঁদ, জলাবদ্ধতা আর খালাখন্দে চরম ভোগান্তি। ট্যাক্স দিয়েও সেবা বঞ্চিত ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা, সেবা সংস্থাকে দুষছেন কর্মকর্তা। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে স্বাগতম আমাদের সম্পাদকীয়তে আজকে অতিথি হিসেবে আসার জন্য। সম্প্রতি আপনি বক্তব্য দিয়েছেন এক জায়গায় যে জিয়াবাদ কিংবা মুজিববাদ কোনো কিছুই চাই না। মুজিববাদ শব্দটার সঙ্গে আমরা বেশ কিছুদিন ধরে পরিচিত। জিয়াবাদ বলতে আসলে আপনি কি বুঝিয়েছেন? ধন্যবাদ দর্শক যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন। জিয়াবাদ বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি সেটা হলো আমাদের গত ৭১ সালে যুদ্ধটা হয়েছিল। মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি আকাঙ্ক্ষার ভিত্তিতে যুদ্ধ পরিচালনা হয়েছিল। সেই যুদ্ধের পরে একদলীয় বা ব্যক্তিগত একটি সম্পত্তির মধ্য দিয়ে বাংলাদেশ প্রবাহিত হয়েছিল এবং ৭২-এর যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের মধ্যে কোনো একটি ব্যক্তিকে হলো প্রাধান্য করে বাংলাদেশকে ওই জায়গায় ধাবিত করা হয়েছিল। ফলত ওই সংবিধানের কারণে বাংলাদেশে যতগুলো দলে প্রচেষ্টা করেছে যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বা কোনো কিছু, যেটা আমরা পাইনি। এবং ওই ৭২-এর সংবিধানকে যদি আমরা বাদ না দিয়ে বাংলাদেশকে ভবিষ্যতে সামনেমুখী নিয়ে যেতে চাই, তাহলে সেখানে আসলে কোনো একক ব্যক্তিরই একটি এস্টাবলিশমেন্ট হবে বলে আমরা মনে করি। ফলত মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশ দাঁড়িয়েছে এবং তাদেরকে বিদায় করেছে। এখনও আমাদের অনেকাংশ কাজ বাকি, আমরা মুজিববাদকে পুরোপুরি সম্পূর্ণরূপে বাংলাদেশের মন মগজ থেকে উৎপাটন করার জন্য। কিন্তু সেখানে আমরা আশঙ্কা করছি যে জিয়াবাদ নামে অথবা ব্যক্তি জিয়াকে নতুন করে পুজোর জায়গায় যদি কেউ আসীন করতে চায়, আগে আমরা সেই সতর্কবার্তাটা দিয়ে রাখছি যে বাংলাদেশে পরিবারতান্ত্রিক এবং ব্যক্তিকে পূজার মধ্য দিয়ে যদি দলীয় যে রাজনীতির চর্চাটা গত ৫৩ বছর হয়ে আসছিল এবং ব্যক্তিকেন্দ্রিক যত ইনস্টিটিউশন রয়েছিল সবগুলো ইনস্টিটিউশনকে প্রাইম করে তোলার যে মন মানসিকতা এবং জনগণের উপরে ব্যক্তিকে নিয়ে যাওয়ার যে আদর্শিক যে ধারাবাহিকতা, সেই জায়গাটা আমরা আগে বিরোধিতা করে রাখছি। আমরা ওই জায়গা থেকে মনে করি মুজিববাদ বাংলাদেশের বড় একটি ব্যক্তি পূজনীয় জায়গায় রয়েছেন। একজন মুজিব রয়েছেন, একজন জিয়া রয়েছেন। ৭১-এর পূর্বে যদি আমরা চিন্তা করি, সেখানে মুজিব একটি যুদ্ধের লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তার আদর্শকে পুঁজি করে তাকে পূজনীয় জায়গায় দেওয়া হয়েছে, যেটা ব্যক্তি মুজিবও কখনো চিন্তা করেন না যে আমাকে এই জায়গায় নিয়ে যাওয়া হবে। এবং তার এই ধারাবাহিকতা আমরা ১৫ বছরের ফেসিস্ট গুম খুন নির্যাতনের একটি ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু জিয়াবাদের মধ্য দিয়েও ভবিষ্যতের যদি বাংলাদেশে এই ধরনের কোনো ফেসিস্ট রিজিমের কল্পনা করা হয় এবং ব্যক্তি জিয়ার যে একটি ধারণা রয়েছে, জনগণের কাছে উনি গিয়েছেন, জনগণকে প্রাইম করে তুলেছেন এবং তিনি ওনার ব্যক্তিগত যে ভাবমূর্তি তার উপরে জনগণকে প্রাধান্য দিয়েছেন, ফলে জনগণ তাকে সে সম্মানের জায়গাটা দিয়েছে। ফলত বাংলাদেশে ব্যক্তি জিয়া একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু এই সম্মান হানিকর যদি এমন কোনো কিছু
বাংলাদেশের মানুষ করে থাকে, পূজনীয় করে থাকে, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের মানুষকে সতর্ক করতে চাচ্ছি। বিএনপি যদি চায় যে ব্যক্তি জিয়াকে সামনে রেখে তারা রাজনীতি করবে, তাহলে আর বিএনপি তো বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাহলে আপনাদের মানে শঙ্কার জায়গাটা কি আসলে? আমরা মনে করি বাংলাদেশের আসলে জনগণকে প্রাইম করা উচিত। যেখানে হলো কেউ যদি ব্যক্তি জিয়ার শিল্ড ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করতে চায়, সেখানে জনগণের জুলুম বা নির্যাতনের মাত্রাটা অনেক বেশি তাদেরকে আটকে ওঠার মতন পরিস্থিতি ক্রিয়েট করে। ব্যক্তি জিয়ার শিল ব্যবহার করে তারা তো ভোটও বেশি পেতে পারে। ব্যক্তি জিয়ার শিল ব্যবহার করে ওনারা ভোট বেশি পেতে পারে, কিন্তু আমরা বলছি যে জনগণ আসলে ভোট দেওয়ার মালিক। জনগণ নতুন করে রাজনৈতিক সচেতন হয়েছে, যারা জনগণের কাছে গিয়ে জনগণের সমস্যা সমাধান করবে, জনগণের পাশে দাঁড়াবে, সেই জীবন্ত মানুষকে বর্তমানে মানুষ দেখতে চাচ্ছে। ব্যক্তি জিয়ার যে আকাঙ্ক্ষাটা ছিল বা তার যে আদর্শটা ছিল, সেটা যদি কোনো ব্যক্তি নিজের মধ্যে ধারণ করে ব্যক্তি জিয়ার প্রতিমূর্তিরূপ হয়ে উঠতে পারে, তাহলে আমরা সেখানে সমস্যা দেখি না। কিন্তু ব্যক্তি জিয়ার শিল্ড ব্যবহার করে কোনো অসৎ ব্যক্তি যদি বাংলাদেশের মানুষের উপরে জুলুম করতে চাচ্ছে, আমরা বলে করি বাংলাদেশ সেই একটি সংকটের জায়গায় ভবিষ্যতে নিপতিত হবে। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি চাঁদাবাজি, টেন্ডারবাজি জিয়ার নাম করে ব্যবহার করা হচ্ছে। ফলত আমরা এই জায়গায় মনে করতেছি যে মুজিবকে যেভাবে শিল্ড ইউজ করে মানুষের উপরে গুম, খুন, নির্যাতন চালানো হয়েছিল, ব্যক্তি জিয়াকে প্রাধান্য করে, পূজনীয় করে, শিল্ড হিসাবে ব্যবহার করে মানুষের উপরে জুলুম, নির্যাতন চালানোর একটি খুন মানে চাঁদাবাজি যদি বলা হয়, চাঁদাবাজি তো আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের, সরকার আপনাদের, সেটা আপনারা সেই ব্যর্থতা ঢাকতে কি আসলে জিয়াবাদকে নতুনভাবে একটা বাদ হিসেবে উপস্থাপন করছেন কিনা? না, আমরা এই জায়গায় মনে করি যে আপনি যদি চিন্তা করেন, একটা হলো স্টেট, আর একটা হলো সরকার, আর একটা হলো রাজনৈতিক দল। জনগণের মধ্যে একটি শ্রেণী যারা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে, তারা হলো সরকার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে যাওয়ার জন্য চেষ্টা করে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এবং রাজনৈতিক দলগুলো এগুলো পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে হলো কাজ করে থাকে এবং তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কারণ রুট লেভেল পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যদি কাজ করতে হয়, কারণ তাদের জনগণের ঘর পর্যন্ত কিন্তু অ্যাক্সেস থাকে না সরকারের সব বিষয়গুলো নিয়ে, হয়তো ওই জায়গাগুলো কিন্তু পলিটিক্যাল যে পার্টিগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেটগুলো রয়েছে, তারা সেগুলো যখন সরকারি বাহিনী সেগুলো যে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছে, সেখানে তারা দেখতে পেয়েছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদেরকে বাধা দিচ্ছে। এবং আমরা গণ অভ্যুত্থানের সম্প্রীতি এবং ঐক্যের জায়গাটা যাতে নষ্ট না হয়, আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। মানুষ বিরক্ত হয়ে আমাদের কাছে এসেছে, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজির শিকার হচ্ছে। সেই জায়গাতে আমাদের মনে হয়েছে এখন চুপ করে থাকার সময় না, মানুষের পক্ষে কথা বলা প্রয়োজন। সেই জায়গাটায় আমি স্পষ্ট করেছি, সরকারের যে বাহিনীগুলো রয়েছে, সে বাহিনীগুলো যখন মানুষের কাছে যাচ্ছে, সেখানে চাঁদাবাজ যারা টেন্ডারবাজ তারা প্রতিরোধ করে দাঁড়াচ্ছে এবং তারা জিয়াকে ডাল হিসেবে ব্যবহার করছে, বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়কে ব্যবহার করা হচ্ছে। ফলত তারাও সেখানে গত 15 বছরে তারা নির্যাতিত হয়েছিল, তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে আমাদের এখন খাওয়ার অধিকার এসেছে। তো সরকারি বাহিনীগুলো সেখানে অ্যাক্টিভ হতে পারছে না তাদের কর্মকাণ্ডের কারণে। কারণ যে মানুষটা মাত্র জেল থেকে ছাড়া পেল, সে আবার আগের ডাকাতি, সে আগের রাহাজানি, সে আগের, কিন্তু হলো সরকারি বাহিনী হলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টত বলতে চাই, জনগণের যে রাজনীতির যে প্রাইম জায়গাটা, এটা আমরা তুলে ধরবো। ভবিষ্যতে জনগণকে সামনে রেখে যে রাজনীতি, আমরা সেই দিকে ধাবিত হবে। এটাতে কোনো দল, কোনো মতপক্ষ বা গোষ্ঠী যদি বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা মনে করি জনগণের যে শক্তি, জনগণের শক্তির সামনে সবকিছু বেসে যাবে। যদি চাঁদাবাজি রুখতে না পারে, সেক্ষেত্রে তো সেটা সরকারের দুর্বলতা, এবং সরকারের তো আসলে ধৈর্য ধারণের কোনো প্রয়োজনও আছে বলে মনে করি না। কিন্তু আপনারা জিয়াবাদ, মুজিববাদ চাচ্ছেন না, মওদুদিবাদ নিয়ে আপনাদের ধারণা কি? আমরা তো কোনো বাদ চাচ্ছি না, আমরা সরাসরি বলছি যে জনগণের বাদ বাংলাদেশের সৃষ্টি হোক, অর্থাৎ জনগণকে প্রাইম করে বাংলাদেশের হলো মানুষ এগিয়ে যাক। জনগণের যে চাওয়া আকাঙ্ক্ষা গত 53 বছরে বাংলাদেশে পূরণ হয়নি, সেই আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন রয়েছে, সেটাই আসলে মানুষের প্রাইম হওয়া উচিত। এখানে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো পরিবার, কোনো দলীয় আদর্শ মানুষের উপরে কখনো স্থান দেওয়া উচিত বলে আমরা মনে করি না। মানুষের প্রয়োজনে দল সৃষ্টি হয়, কিন্তু সেই দল যখন মানুষকে মানিয়ে যায়, সেই দলের প্রাসঙ্গিকতা ইতিহাস থেকে হারিয়ে যায়। যেমন আমাদের সামনে উদাহরণ রয়েছে একটি প্রাচীনতম দল আওয়ামী লীগ, যারা মানুষের উপরে নিজেদেরকে প্রাইম করে তোলার চেষ্টা করেছিল, ফলত তারা ইতিহাসের গর্বে হারিয়ে গিয়েছে এবং ভবিষ্যতে তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না বলে আমরা আশা করি।
কিন্তু আপনি যে এই ধরনের বক্তব্য আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে বা অনেকটা আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে, সেটা কি আসলে এই সময় যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তাটা ছিল সেটাকে অনেকটা বিনষ্ট করছে কিনা? আমরা এই পর্যন্ত বিএনপিকে কোনো আক্রমণাত্মক বক্তব্য দেইনি। আমরা বলছি যে জনগণের যে কথাগুলো আমরা সেগুলোই প্রকাশ করছি। ফলত এখানে যদি কোনো কেউ আক্রমণাত্মক জায়গা থেকে হয় তাহলে সারা বিয়ানপুর যারা কালচারাল যারা ইফেক্টিভে নষ্ট হয়েছে সেই মানুষগুলোর জ্বলে ওঠে। আমরা মনে করি জাতীয়তাবাদী একটি শক্তি অনেক বড় দল এবং তাদের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে যাদেরকে আমরা চিনি, জানি, যারা এই ধরনের কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নয়, তাদের কোনো অসুবিধা হচ্ছে না। ফলে তারাও চায় তাদের একটি দলীয় সংস্কার হোক, যে সংস্কারের মধ্য দিয়ে তারা নতুন বাংলাদেশে রাজনীতির সুযোগ পাবে। অপরদিকে দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব এটি ইঙ্গিত করেছেন আপনাদের সরকারের দিকে, যে আপনারা আসলে একটি যদি কিংস পার্টি হিসেবে আবির্ভূত হন বা যারা রাজনীতি করছেন, যারা সরকারে আছেন, তারা যদি সরকারের থেকে একটা রাজনৈতিক দল গঠন করতে চান, সেটি আসলে একটা কিংস পার্টি হিসেবে আবির্ভূত হবে, সেটা ঠিক হবে না। এটা বিএনপির পক্ষ থেকে অনেকেই বলেছেন। বিবিসিতে একটা ইন্টারভিউতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবং একই সঙ্গে এটা আসলে জনমনেও প্রশ্ন অনেকটা হয়তো দেখা দিচ্ছে যে আপনারা কি আসলে একটা সরকারের ছত্রছায়া একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠছেন কিনা। প্রথমত এখানে রাজনৈতিক দল জনগণ থেকে ৫ তারিখের আগে সৃষ্টি হয়েছে। আমরা সেই জায়গাতে অর্গানাইজিং জায়গায় রূপ দিচ্ছি মাত্র, এবং ৫ তারিখে যে জনগণের স্রোত দেখেছেন সেখানে বাংলাদেশের অপার সকল মানুষ রাজপথে নেমে এসেছিল এবং মানুষের মধ্যে নতুন করে একটি রাজনৈতিক সচেতনতা সৃষ্টি হয়েছিল। আপনি যদি পার্সেন্টেজ আকারেও ধরেন, টোটাল যে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা যারা পলিটিক্স অ্যাক্টিভলি করে সেখানে মাত্র ২.৫% মানুষ পলিটিক্স করে। এবং তারা কেন, বাকি মানুষরা কেন পলিটিক্যালি এঙ্গেজড হচ্ছে না? কারণ তাদের পলিটিক্যাল যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি দিয়ে রয়ে নতুন একটি আত্মবিশ্বাসের জায়গায় নিজেদের একটি দল খুঁজতেছিল। সেই জায়গা থেকে তারা যখন আমাদের উপরে বিশ্বাস করে মাঠে নেমে এসেছিল, তখনই কিন্তু একটি রাজনৈতিক দলেরও সৃষ্টি হয়েছিল, অর্থাৎ একটি কমিউনিটি তৈরি হয়েছিল, যে কমিউনিটিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামীর যে মানুষগুলো শহীদ হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে। এখন যদি পলিটিক্যাল পার্টি না থাকে আপনি, তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে সেই জায়গা থেকে। তো আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে যাওয়া, মানুষের কথাগুলো বলা এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, সেই জায়গা থেকে আমাদের যে নিরন্তর লড়াই, সেই নিরন্তর লড়াইটা চালিয়ে যাওয়া প্রয়োজন। আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি আমাদেরকে অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। আর যদি জনগণে নিজেদের জায়গা থেকে অ্যাকসেপ্টেন্সি দেয় তাহলে তো আমাদের সেই সুযোগ অব্যাহত থাকবে। আমরা তো এখনই বলি নাই যে আমরা আগামী পার্লামেন্টে সরকারে চলে যাচ্ছি, আমরা আগামী পার্লামেন্টে বাংলাদেশে কোনো বিপ্লব কায়েম করে ফেলছি। কিন্তু জনগণের যে দাবিটা বা লড়াইটা, যেটা ৪৭ থেকে শুরু হয়েছিল, ৭১ সালে হয়েছিল, ৯০ হয়েছিল, ২৪ হয়েছিল, আমরা এই লড়াইয়ের মাত্রাটা কোনো অংশ কমাবো না। ফলত আমাদের লড়াইটা চলমান থাকবে। সেই লড়াইয়ের অংশ হিসাবে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া একটি রাজনৈতিক দলের অপরিহার্যতা, যে রাজনৈতিক দলটা অলরেডি ৫ তারিখের আগে সৃষ্টি হয়েছে এবং ৫ তারিখের পরে সেটার অভূতপূর্ব মিলন পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা জাস্ট তাদেরকে অর্গানাইজিং করে গণতান্ত্রিক কিংস পার্টি হওয়ার, প্রক্রিয়া আপনাদের প্রতিনিধিরা সরকারে আছে, এই সময় আপনারা একের পর এক বিভিন্ন উপজেলায় কমিটি দিচ্ছেন, সেটা কি আসলে কিংস পার্টি হিসেবে আপনাদেরকে আখ্যায়িত করা যায় কিনা? দেখুন, আপনি সরকারে যিনি রয়েছেন ওনারও রাজনৈতিক, যিনি কিং রয়েছেন, আমরা যাদেরকে কিং বানিয়েছি, সো তাদেরও রাজনৈতিক দল গঠন করার কোনো ইচ্ছা নেই। মানে আমাদের প্রধান উপদেষ্টা ওনারা কেউ স্পষ্ট করেন যে আমরা একটা রাজনৈতিক দল গঠন করব বা কোনো কিছু। যেটা হলো একটি ছাত্র এবং সেনা জনতার মিলনে কিন্তু জেনারেল জিয়া যখন এসেছিলেন ক্ষমতায়, তো উনি কিন্তু উনি একটি রাজনৈতিক দলের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেখানে প্রথমে জাগ দল সৃষ্টি করেছেন এবং সকল স্টেট মেকানিজম ইউজ করে কিন্তু একটি দল বানিয়েছিলেন। কিন্তু ওনারা পরবর্তীতে জনগণের রায় পেয়েছে এবং সেই জনগণের রায়ের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করতে পেরেছে। এবং আরেকটি দল সৃষ্টি হয়েছিল, জেনারেল এরশাদ করেছিলেন, কিন্তু জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করেনি। ফলত বিএনপিকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে, ফলত তারা একটি বৈধতার জায়গায় পেয়েছে এবং তারাও কিন্তু এভাবে দল সৃষ্টি করেছিল। এবং বর্তমান যারা সরকারে রয়েছে, এটা কোনো ব্যক্তি বা কোনো দলের জায়গা থেকে তারা কিন্তু সরকারে নাই, সবগুলো অংশীজনের বিভিন্ন ব্যক্তিবর্গ তারা রয়েছেন, সিভিল সোসাইটি রয়েছেন, তারা কিন্তু দলীয় যে দল গঠন করবে পূর্ববর্তীতে তাদের এমন কোনো বক্তব্য আমরা দেখতে পাইনি, এখনও দেখতে পাচ্ছি না, আমার ভবিষ্যতে দেখতে পারবো। তবে এখানে একটি স্পষ্টত কথা আসে, ছাত্র উপদেষ্টারা তাহলে এখানে দুইজন রয়েছেন, সেখানে তাদেরও তো রাজনীতি করার একটি ব্যত্যয় বা ইচ্ছা পোষণ থাকতে পারে, তাহলে সেই বিষয়ে তো একটা কিংস পার্টির আলামত থাকতে পারে। আমরা সেই জায়গা থেকে বলছি যে
যখন আমরা এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমাদের 2জন বা 3জন প্রতিনিধি সরকারে গিয়েছে এবং তারা সরকার পরিচালনায় শিখছে, অংশগ্রহণ করছে এবং জনগণকে সেবা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণের যে বড় একটি বিরাট অংশ রয়ে গিয়েছে, তাদের কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের একটি বিষয় রয়েছে এবং তারা সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। ফলত এখানে তাদের মর্জি বা মাফিকের উপরে ইচ্ছা করে কিন্তু দল গঠন হচ্ছে না, এটা জনগণের মধ্য থেকে একটি দল গঠন হচ্ছে। তারা যদি সরকারি তাদের মেয়াদ শেষ হলে অথবা ভবিষ্যতে তারা যদি রাজনীতি করতে চায়, তাহলে এই জনগণের যদি তাদের মিলনে ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করে তারা এখানে সদস্য হিসেবে তারা আসতে পারবে। সেখানে আমরা কোনো ব্যত্যয় আমি এই দেখতে পর্যায়ে পাচ্ছি না। মানে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য সেপ্টেম্বর 2024-এর তিনি বলেছিলেন একটি টেলিভিশনের সাক্ষাৎকারে যে এখন যারা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারে আছেন তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাহলে তারা আর নিরপেক্ষ থাকবেন না, তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে। তা আপনারা যদি এই মুহূর্তে উপদেষ্টারা তাদের পদ ছেড়ে আবার পদ নিয়ে হোক বা পদ ছেড়ে যদি হোক মাঠে নামেন, সেক্ষেত্রে কি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে? উপদেষ্টারা যদি কোনো উপদেষ্টা যদি দল গঠনের উদ্যোগ নেয়, সেই উপদেষ্টা অবশ্যই নিরপেক্ষতার প্রশ্ন পড়বে। কারণ একটি স্টেট, আমরা রাষ্ট্র, রাজনৈতিক দল এবং গভর্নমেন্ট যে বডিগুলো আছে, স্পষ্টত আমরা রৈখিক টানি। সেখানে হলো গভর্নমেন্ট এবং রাজনৈতিক দলের মধ্যে যে একটি পার্থক্য আছে, যেটা গত 53 বছরের সংস্কৃতিতে এটার মধ্যে একটা মিলন হয়ে গিয়েছিল। এটা বিএনপিও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল। তারা গভর্নমেন্ট এবং দল তাদের মধ্যে যে একটি বিভেদ বা পার্থক্য বিদ্যমান, তারা এটা কখনো চেষ্টা করে না বা এই চর্চাটা তারা করে নেই। আমরা আমাদের যখন এই প্রক্রিয়াগুলোতে এগুচ্ছি, সরকারের কোনো উপদেষ্টা আমাদের এই প্রক্রিয়াগুলোতে কোনো কিছুতে নেই। ফলত আমরা এটা জনগণের মধ্যে সহযোগিতা করছেন আপনাদের? না, আমাদের সহযোগিতা তারা করছে না। যেহেতু আমরা জনগণের সরকার হিসাবে তাদেরকে বসিয়েছি, আমরা তাদের পলিসিগত জায়গা থেকে হোল গভর্নমেন্ট বোর্ড হিসাবে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং যেই কাজগুলো জনগণের কল্যাণমুখী কাজ, আমরা সেগুলো তাদেরকে স্বীকৃতি দিয়ে থাকি। কারণ জনগণের একটি ফুল যত জনতা অংশগ্রহণ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সকলের অংশগ্রহণেই কিন্তু সরকার গঠন হয়েছিল। ফলত সরকারকে যেমন আমি জবাবদিহিতার আওতায় আমার আনার সুযোগ রয়েছে, তেমনি সরকারকে সমালোচনা, আলোচনা সবকিছুতে আজকে আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার এলাকা রামগঞ্জে গেলেন একটি গণসংবর্ধনা বা সমাবেশে, সেটিতে একটা রাজনৈতিক প্রয়াসই বলা যায়। সেক্ষেত্রে কি তার অবস্থান থেকে যদি তিনি পরবর্তীতে নির্বাচন করেন, তার উপদেষ্টায় থেকে যে আজকের সমাবেশ, সেটা কি মানে এক ধরনের আনফেয়ার অ্যাডভান্টেজ নেওয়া কিনা, হবে কিনা, সে সময় প্রতীয়মান হতে পারে কিনা? প্রথমত উনি যদি আজকে রাষ্ট্রীয় কোনো বিষয় ব্যবহার করে অথবা যদি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে এই ধরনের করে থাকে, সেটা আসলে জবাবদিহিতার আওতায় আসা উচিত। তসরুপ যেটাকে বলে, অর্থাৎ রাষ্ট্রীয় অর্থের অপচয়, সেই জায়গা থেকে আমরা মনে করি না উনি রাষ্ট্রীয় কোনো অর্থের অপচয় করেছেন। উনি এলাকা থেকে উপদেষ্টা হয়েছেন, ওনাকে এলাকায় সংবর্ধনা দিয়েছে এবং এটা বাংলাদেশের সর্বক্ষেত্রে আমরা দেখি যে কোনো এলাকা থেকে যদি কেউ উঁচু স্তরে কোথাও যায় অথবা রাষ্ট্রের কোনো কার্য অংশগ্রহণ করে, তারা তাদের সেই জায়গা থেকে তাদেরকে সংবর্ধনা দিয়েছে। এটা আমরা আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকেও তাদেরকে সংবর্ধনা দেইনি, আমরা সরকারের কোনো ইনস্টিটিউশন থেকেও তাকে কোনো সংবর্ধনা দেওয়া হয়নি। ফলত এটা তাদের একটা ব্যক্তিগত ভেঞ্চার বলে আমরা মনে করি। তাদের যে গ্রাম বা এলাকা রয়েছে, সেই এলাকা থেকে উনি এলাকায় গিয়েছেন, তারা সেই এলাকার ক্ষেত্রে তাদেরকে সংবর্ধনা বক্তব্য দিয়েছেন। আমরা এখনো নিশ্চিত না তিনি রাষ্ট্রীয় কোনো সহায়তা নিয়েছেন কিনা, যদি নিয়ে থাকেন সেটা প্রশ্নবিদ্ধ হওয়ার মতো বলে। অবশ্যই প্রশ্নবিদ্ধ, কারণ রাষ্ট্রীয় কোনো সুযোগ ব্যবহার করে যদি আপনি পার্সোনাল গেইনের জন্য কাজ করেন, এটা ব্যক্তি মাহফুজ না, যেই কোনো উপদেষ্টা হোক, রাষ্ট্রের যেই কোনো ব্যক্তি যদি এটা ব্যবহার করেন, ইভেন রাষ্ট্রীয় যারা সচিব পদমান, তারা যদি তাদের গাড়িটাও যদি নিজের পার্সোনাল কাজে বা বাচ্চার জন্য যখন কলেজ বা স্কুলে যাচ্ছে সেখানেও যদি ব্যবহার করেন, আমরা মনে করি এই সংস্কৃতিটা বাংলাদেশে রয়েছে এবং ব্যক্তি মাহফুজের জায়গা বা উপদেষ্টা মাহফুজের জায়গা আমি মনে করি উনি ওই জায়গা থেকে সৎভাবে এটা করার চেষ্টা করবেন এবং অন্য কেউ যদি এটা করে থাকে অবশ্যই তাদেরকে জবাবদিহিতা। আমরা উপদেষ্টা আসিফ মাহমুদকে দেখলাম যে হেলিকপ্টারে ঘুরে ঘুরে উনি কম্বল বিতরণ করলেন, সেটা তো রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। আমরা এই উপদেষ্টা আসিফ মাহমুদ এটার একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে ওনার যে উনি প্রায় দিনে হলো 12 থেকে 13টা স্পট রেখেছিলেন সেখানে হলো রংপুরে, এবং প্রত্যেকটা স্পটের একটার পর একটা গিয়ে ওনার সময়ের যে একটা বিষয় ছিল সেটা থেকে উনি এবং রাষ্ট্রীয় ওই জায়গায় অ্যাপ্রুভালে ছিল যে ওনার যদি প্রয়োজন মানে 12টা 13টা স্পট ওনার রাখার প্রয়োজন কি হলো, যদি প্রয়োজন উত্তরবঙ্গে অর্থ যদি আমরা আসলে সংক্ষিপ্ত করতে চাই, সেক্ষেত্রে তিনি 2টা স্পট করতেন উত্তরবঙ্গে থেকে। অথবা উপদেষ্টা আসিফ যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে উপদেষ্টা তখন প্রচণ্ড শীতে কিন্তু রংপুরে এবং অনেকগুলো জায়গা তার কাভার করতে হতো,
ফলত ওই জায়গা থেকে যদি উনি রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে এই ধরনের তার আসলে যে বরাদ্দ রয়েছে এবং তার স্কেজুয়ালের মধ্যে যদি রাষ্ট্রীয় কোনো জায়গায় উনি ব্যবহার করে দেন, আমরা সেই জায়গাটা বিরোধিতা করি এবং সমালোচনা করি। যদি আর যদি ওইখানে হলো গভর্নমেন্ট যে এজেন্সিগুলো রয়েছে এবং সরকারের যে যে শৃঙ্খলা কমিটি রয়েছে, তারা সেখানে অনুসন্ধান করুক উনি কোনো ব্যত্যয় করেছেন। যদি ব্যত্যয় করে থাকে অবশ্যই তাকে মানে তার জবাবদিহিতার আওতায় তাকে আনতে হবে। অনেক জায়গায় এরকম খবর হচ্ছিল যে উনি 17 বার হেলিকপ্টারে চলেছেন, কিন্তু সেটিকে ব্যাখ্যা দিয়ে এটিকে আরো স্পষ্ট করে বলা হয়েছে 5 বার উনি হেলিকপ্টারে চলেছেন। কিন্তু যদি আমরা ন্যূনতম 1 লাখ টাকা করে ধরি যে একবার হেলিকপ্টারে চড়তে লেগেছে, তাহলে 5 লাখ টাকা তার লেগেছে। তো 5 লাখ টাকায় তো তিনি আরো কম্বল কিনে আরো মানুষের মধ্যে বিতরণ করতে হ্যাঁ, পারতেন। এটা অবশ্যই উনি যদি একটা দিনে যদি 2 থেকে 3টা জায়গা রাখতে পারতেন অথবা কাছাকাছি জায়গাগুলা সিস্টেম করে রাখতে পারতেন অথবা একটা জেলা উনি করতে পারতেন, এটা তো অবশ্যই আরো ভালো হতো। কিন্তু এই যে সংস্কৃতিটা আমরা মনে করি যে উপদেষ্টা মাহফুজ অথবা উপদেষ্টা আসিফও যদি এই কাজগুলো করে থাকে, আমরা সবাইকে বলবো যে জনগণের সামনে ট্রান্সপারেন্সির জায়গায় আসুন। তাহলে ভবিষ্যতে আমাদেরও যে রাজনৈতিক প্রক্রিয়া থাকবে সেই প্রক্রিয়ার মধ্যেও আমরা আপনাদেরকে প্রশ্নবিদ্ধ জায়গায় রাখবো। অসংখ্য ধন্যবাদ। আমি পরের প্রশ্নে আসি যে বিএনপি মহাসচিব যে বিবিসিতে ইন্টারভিউ দিয়েছিলেন, নিরপেক্ষ সরকারের দাবি তুলেছিলেন যে যদি মানে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারেন। এর প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত। মানে এটা কেন মনে হয় আপনাদের? প্রথমত ওনারা স্পষ্ট করেন নাই সরকার কি নিরপেক্ষ অথবা নিরপেক্ষ নয়, এবং ওনাদেরকে ওনার কথাতে এটাই প্রশ্ন যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে সরকার কি নিরপেক্ষ। প্রথমত ওনাদেরকে যখন জাতীয় সরকারের আহ্বান জানানো হয়েছিল, ওনারা জাতীয় সরকারে অ্যাটেন্ড করেন না একটা কারণে, সেটা হলো যে এই ধরনের নিরপেক্ষ সরকারে যদি অ্যাটেন্ড করা হয় তাহলে পরবর্তীতে ইলেকশন একটা প্রসেসের মধ্যে সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ। তো সেই জায়গা থেকে ওনারা এখানে অংশগ্রহণ করেন নাই এবং ওনারা কিন্তু এটাকে নিরপেক্ষ সরকার থেকে গত 5 মাসে কিন্তু একবারও এই বিষয়টা ওনারা দাবি তোলেন না যে সরকারকে নিরপেক্ষ অথবা নিরপেক্ষ নয়। তাহলে যেই ব্যক্তিকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে অথবা যেই ব্যক্তির ক্ষেত্রে তাদের মনসম্মতি ছিল, সেই ব্যক্তির সাথে তাদের আসলে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব হয়েছে না কিনা, এটা আসলে আমাদেরও প্রশ্ন যে কোথাও তারা নিরপেক্ষ দেখতে পাচ্ছে না। তো আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে এবং বর্তমান রাজনৈতিক ইস্যুগুলোতে দেখতে পাচ্ছি যে ওনাদের মহাসচিব এবং অন্যান্য ব্যক্তিবর্গ কিন্তু সরকারের সাথে উঠা বসা করছেন এবং তাদের মধ্যে আলোচনা রয়েছে। তো এই যদি নিরপেক্ষতার প্রশ্ন জায়গাটাতে যদি না থাকে, তাদেরকে ওনারা সরাসরি প্রশ্ন করতে পারবে যে আপনারা এই জায়গা আমরা নিরপেক্ষ জায়গা পাচ্ছি না, এই জায়গা নিরপেক্ষ করা উচিত। এবং আমরা মনে করি বর্তমান সরকার সেই জায়গায় আন্তরিক রয়েছে যে কোথাও যদি নিরপেক্ষতার ঘাটতি হয় অথবা বিএনপি যদি কোথাও প্রবলেম ফেস করে যে না আসলে এখানে জনগণের কোনো ব্যত্যয় ঘটছে, সেই জায়গা থেকে বিএনপি এটা জনগণের সাথে উন্মোচন করুক, আমরা বিএনপির সাথে সেই লড়াইয়ের পাশে থাকবো। মানে আপনাদের এই যে উপদেষ্টা নাহিদ ইসলামের যে বক্তব্য যে আরেকটা 1-11 সরকারের ইঙ্গিত, মানে বিএনপি কেন আরেকটা 1-11 সরকার চাবে? কারণ তারা তো ভোট সাফারার, মানে 1-11 সরকার পরবর্তী যেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা পেল সেখানে তো বিএনপি মানে নাম সামান্য কিছু সিট পেয়েছে এবং তারা তো যথেষ্ট পরিমাণ সাফারার, তারা কেন 1-11 সরকার চাবে? মানে এই ধরনের বক্তব্য কি শুধুই রাজনৈতিক, মানে আপনাদের বিএনপি বিরোধিতা করা প্রয়োজন বলে করা কিনা? না, সেখানে উপদেষ্টা নাহিদ যেটা বলেছেন, প্রথমত হলো বর্তমান সরকার যদি না হয় তাহলে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যারা আওয়ামী লীগের প্রতিটি অংশ রয়েছে তাদের মধ্যে একটি সমঝোতা হবে, যে সমঝোতার মধ্যে দিয়ে বিএনপি এবং আওয়ামী লীগ একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এবং তারা সেই প্রচেষ্টাটা করছে বলে আমরা ধারণা করি। সেই জন্য হয়তোবা তারা প্রচেষ্টা অংশগ্রহণ বা প্রক্রিয়াগত তাদের কাজটা এগিয়ে নেওয়ার জন্যই এই ধরনের আরেকটি সেনা সমর্থিত সরকার চাচ্ছে বলে। এবং এটা আজকে উপদেষ্টা মাহফুজ আলম পরিষ্কার করেছেন যে সেনা শাসনের আসলে এই ধরনের কোনো প্রেক্ষিত নেই এবং যদি এ ধরনের কোনো সেনা শাসনের চেষ্টা আমরা দেখতে পাই, সেটা ছাত্র জনতা আমরা মাঠে ঠেকিয়ে দেব বলে প্রস্তুত আমরা আছি। তো সেই জায়গা থেকে বিএনপি প্রচেষ্টা করছে এবং এই গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন কায়দা কানুন করে যে এস্টাবলিশমেন্টের যে অংশটা রয়েছে, নতুন আওয়ামী লীগের নতুন দল সৃষ্টি করে অথবা আওয়ামী লীগের প্রতিটি অংশ তাদের সাথে যোগাযোগ ক্রিয়েটের মাধ্যমে তারা নতুন করে একটা এস্টাবলিশমেন্টে যেতে চাচ্ছে। তা আমরা এই জায়গাটা মনে করি যে বিএনপির অনেক দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক মানুষ রয়েছেন, তারা বারবার সেই জায়গাটা বিএনপির যারা বিভিন্ন রাষ্ট্রের ইন্ধনে চলছে তাদের সেই জায়গাটা তারা তাদের ষড়যন্ত্রকে ভণ্ডুল করে দিচ্ছে এবং এই দেশপ্রেমিক যে বিএনপির অংশটা রয়েছে
আমরা তাদেরকে বলবো ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ষড়যন্ত্র কোনো দলের অংশ করে থাকে আপনারাও সেই মানে ষড়যন্ত্রের মোকাবেলা আপনি তো করবেন। এটা খুবই গুরুতর অভিযোগ করলেন যে আওয়ামী লীগের অনেকে বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে, এটা আপনাদের কেন মনে হচ্ছে? এরকম কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? কারণ আমরা মনে করি যে আপনার দেখেন যে ইন্ডিয়ান যে আহ, সেনাপ্রধান তিনি একটা বক্তব্য দিয়েছিল এবং বিএনপিও একটি বক্তব্য দিল, সাথে সাথে আরাফাত যিনি আছেন পতিত স্বৈরাচারের, আমরা যাদের দেখেছিলাম মিডিয়াতে তারও একটি বক্তব্য এসেছে এবং আজকে জিএম কাদেরের একটি বক্তব্য এসেছে। ফলত পুরানো যে এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা যে নতুন একটি বন্দোবস্তের দিকে আমরা যেতে চাচ্ছিলাম আওয়ামী লীগকে বাদ রেখে এবং সেই পুরাতন বন্দোবস্তের যে একই জায়গার যে বিষয়গুলো তারা একসাথে হয়েছে এবং হাসান মাহমুদের একটি বক্তব্য আপনি দেখেছেন যে তাদের সাথে বিএনপির বিভিন্ন ব্যক্তির যোগাযোগ রয়েছে এবং তাদের সাথে কথা হচ্ছে এবং তারা কথা বলার চেষ্টা করছেন এবং সেখানে তাদের ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছেন, সেটা ওনাদের বক্তব্য থেকেই স্পষ্টত হচ্ছে। এটা এমন না যে কোনো লুকায়িত কোনো বিষয় যেগুলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে দেশের জনগণ প্রত্যক্ষ করছে। কিন্তু একই ধরনের বক্তব্য আমরা ওবায়দুল কাদেরের কাছ থেকে শুনেছি, যেমনটা নাহিদ ইসলামের কাছ থেকে শুনলাম যে বিএনপি ১/১১-র মতো সরকার চায়, সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের সঙ্গে কি নাহিদ ইসলামের বক্তব্য মিলে যায় কিনা? না, আমরা এটা মনে করি না। এটা বিএনপি সেই জায়গা থেকে ওবায়দুল কাদেরের সাথে যে তুলনাটা করেছে এটা আসলে বিএনপির যে অংশটা এটা করেছে দায়িত্বশীল কেউ করে নাই বলে আমরা আশা করি, এবং বিএনপির যারা দেশপ্রেমিক শক্তি এবং দায়িত্বশীলকে তারা এই ধরনের কোনো বক্তব্য দিতে পারে না। যদি কেউ দিয়ে থাকে সেখানে আমরা কথা বলবো। কিন্তু এই যে বিভাজন আপনাদের মধ্যে তৈরি হচ্ছে বিএনপির সঙ্গে, বিশেষ করে কথার লড়াইয়ে আপনারা মানে একে অপরের একদম অনেকটা অপোজিশনের জায়গায় চলে গেছেন, যার কারণে কি আপনাদের অনেক পরিকল্পনা আসলে ঐক্যের অভাবে আপনারা সফল করতে পারছেন না? প্রথমত বিএনপির যে অংশটা দেশপ্রেমিক শক্তি তাদের সাথে আমাদের ঐক্যের জায়গাটা রয়েছে। আমরা একই সাথে রাজপথে ছিলাম এবং বিএনপির যে তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদের সাথে আমরা রাজপথে ছিলাম এবং যাদের সাথে আমাদের ঐক্যের জায়গাটা এখনও আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেকাংশ বিভিন্ন জনের বক্তব্য যেটা বিএনপির স্টেটমেন্টের বাইরে গিয়েও তারা দিয়ে থাকে, সেখানে দেখতে পাচ্ছি তাদের বক্তব্যগুলো জাতির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করছে। এবং 5 তারিখের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে জনতার একটি ঐক্যবদ্ধ শক্তি ছিল, সেই ঐক্যবদ্ধ শক্তির জায়গা থেকে তারা বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং তারা একটি সমস্যা সৃষ্টি করতে জনগণকে দেখাতে চাচ্ছে যে আমাদের মধ্যে ঐক্যের জায়গাটা নেই এবং এই অনৈক্যের জায়গাটা সুযোগ নিয়ে অন্য কাউকে তারা এস্টাবলিশমেন্টের সুযোগ করে দিতে চাচ্ছে। সেই জন্য আমরা বিএনপির যারা সিনিয়র লিডার রয়েছেন, দেশপ্রেমিক শক্তি রয়েছেন, তারাও যথেষ্ট সংযত আচরণে রয়েছেন এবং জনগণেরও সবাই সংযত আচরণে রয়েছেন, যাতে ওই ঐক্যের 5 তারিখে যে ঐক্যটা ছিল সেখানে যে কোনো ফাটল না হয়। এবং আমরা এমনও কোনো এই পর্যন্ত কোনো পরিস্থিতি দেখতে পাই না যেটার মধ্য দিয়ে 5 তারিখের যে ঐক্যের শক্তিটা সেটা বিভাজিত হয়েছে। কারণ যেহেতু আমরা আওয়ামী লীগের এবং পতিত সরকার বা তাদের কোলাবোরেটরদের প্রশ্নে সবাই এখনো ঐক্যবদ্ধ আছি, আমরা দেখতে পারবো যদি বিএনপির মধ্যে সেই অংশটা যদি কোনো অংশ জয়ী হয়, যে বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টায় মোপ দেওয়া হয়, তখনই হয়তো বা ঐক্যটা ভেঙে যাবে। এর পূর্বে ইনশাল্লাহ আমাদের সেই ঐক্যের কিন্তু জায়গাটা আমরা দেখলাম থাকবে। যে আপনারা 5 আগস্টের পরে রাষ্ট্রপতি পরিবর্তনের একটা উদ্যোগ নিয়েছিলেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মতো বক্তব্য করেছিলেন, তারপর জুলাই ঘোষণাপত্র হঠাৎ করে মানে ঘোষণা করার জন্য আপনার উদ্যোগ নিলেন। এরকম এই উদ্যোগগুলো কিন্তু একটাও সফল হয়নি। সেক্ষেত্রে কি এটা আপনাদের ঐক্যের অভাব, বিএনপির সঙ্গে মানে একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের অভাব, এটি কি দায়ী, নাকি সেক্ষেত্রে আপনাদের হঠকারী অনেক ধরনের সিদ্ধান্ত এবং বক্তব্য দায়ী? না, আমরা মনে করি যে প্রথমত রাষ্ট্রপতির যদি বিপ্লবী সরকার হতো তাহলে তো আসলে রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো প্রথমে হেড অফ দ্য স্টেটের জায়গায় যদি না থাকে তাহলে তো একটা স্টেটে থাকে না, সেই জায়গাতে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে সব দলেরই অংশগ্রহণ ছিল এবং আমাদের মধ্যে এরকমই একটি কথাবার্তা ছিল যে শপথ গ্রহণের পরে রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় কিনা সেই ধরনের একটি কথা জনমুখে ছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখতে চাচ্ছিলাম যে বাংলাদেশের যে হেড অফ স্টেট ওই জায়গাতে পতিত আওয়ামী লীগ সরকারের কোনো অংশ না থাকুক। কিন্তু সেই জায়গা থেকে আমরা মনে করি বিএনপির দেশপ্রেমিক যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা অনেকাংশে বিজয় হয়নি বলে হয়তোবা চুপ্প আজকে রাষ্ট্রপতি ভবনে বিরাজ করছে। আমরা বলেছিলাম যে গত 3টি ইলেকশনকে যারা জয়ী হয়েছিল সেখানে এবং বিএনপিরও কিছু ক্যান্ডিডেট তারা অংশগ্রহণ করেছিল এবং তারাও জয়ী হয়েছিল এবং সেখানেও দেশপ্রেমিক শক্তি পরাজিত হচ্ছে
এবং অন্যান্য যে শক্তিগুলো রয়েছে বিএনপির মধ্যে এবং অন্য পার্টিগুলোর মধ্যে তারা জয়ী হয়েছে। তা আমরা চিন্তা করেছিলাম যে নতুন যেহেতু ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি একদলীয় শাসন এসেছিল এবং গত ১৫ বছরে ৫৩ বছরে যতগুলা গুম খুন সবগুলার এই যে প্রক্রিয়াগত প্রসেসের মধ্যে এই সংবিধান সমস্যা সৃষ্টি করছে। এই সংবিধান থেকে, মুজিববাদীয় সংবিধান থেকে বের হয়ে আমরা একটি জনগণের সংবিধান তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছিলাম। সেখানেও আমরা দেখছি বিএনপির যে দেশপ্রেমিক যে শক্তিটা রয়েছে তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে এবং যারা তরুণ প্রজন্ম তাদের হাতে এখনো দায়িত্বটা দেওয়া হচ্ছে না। তা আমরা আশা করি এটা বিএনপির যারা এখনো রয়েছেন, আমাদের সে দাবিগুলো এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে এবং সেই লড়াইটাও তারা রেখেছে। বিএনপির যারা তরুণ প্রজন্ম সেটা বিএনপির মধ্যে তাদের লড়াইটা রেখেছে। মানে আমরা আশা করি যে দ্রুত গতিতে সেই তরুণ প্রজন্ম বিএনপির ভিতরে যারা রয়েছেন, বাইরে যারা রয়েছেন, সে দেশপ্রেমিক শক্তিটা অন্যান্য শক্তির উপরে জয়ী হবে এবং আমাদের যে দাবিগুলো আমার ছিল যেটা সেই প্রশ্ন দাবিগুলো সেটা হলো যে আপনারা কি আসলে আসলে মানে অনেকগুলো ৫ আগস্ট আপনাদের একটা বিরাট সফলতা, বিরাট সাহসের পরিচয়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ৫ আগস্ট পরবর্তী আপনারা যে পলিসি গুলো আপনারা আসলে ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন দেশে, রাষ্ট্রের একটি কাঠামো পরিবর্তনে কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি বলেন, সেই ক্ষেত্রে কি আপনারা সবগুলোতেই ফেল করেছেন কিনা? না দেখুন, গত ১৫ বছর আমি কিন্তু ২০১৩ সালে জেল কেটেছিলাম। সো ইটস নট অ্যাবাউট দ্য ৫ তারিখে ৫ অগস্ট হুট করে কোনো কিছু হয়ে গেছে এরকম আমরা তো মনে করি না। এটা একটা দীর্ঘ প্রচেষ্টার অংশগ্রহণ ছিল। যেই মানুষগুলো মামলা খেয়েছে, বিএনপিকে একবারও বিচারের কথা বলেছে? বলে নাই। এগুলো একদম প্রান্তিক লেভেলের জনগণ। যে গায়েবী মামলাগুলোর জন্য গত ১৫ বছর ধরে আমরা মানুষের কাছ থেকে, অনেক সিনিয়র লিডার কাছ থেকে শুনেছিলাম। গত ৫ মাসে কি আপনি শুনেছেন? শুনেন নাই। তাদের কোনো বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা হচ্ছে না। ফলত আমরা মনে করি এটা একটা জনগণের লড়াই। এই লড়াইয়ের অংশ হিসাবে আমরা মনে করি যে সংবিধান ইস্যু এবং রাষ্ট্রপতি ইস্যু অনেকগুলো ইস্যু আমাদের সামনে এসেছে এবং যখন আমাদের রাজনৈতিক দল গাঠনিক প্রক্রিয়া যাবে এই ইস্যুগুলো কিন্তু আরও ডে বাই ডে জনগণের কাছে আরও বেশি ভিজিবল আকারে যাবে। তো পুরো বাংলাদেশ যেভাবে হলো হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি যখন আমরা সবাইকে গণপরিষদের নির্বাচনের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে আসতে পারবো এবং এই সংবিধানের বিপরীতে গিয়ে নতুন জনগণের একটি সংবিধানের জায়গায় সকলকে নিয়ে আসতে পারবো, তখনই আসলে আমরা এটা নিয়ে আমাদের সর্বশেষ ফাইনাল জায়গায় যাব। এবং এটাতে আসলে আমরা কোনো দলের উপরে ডিপেন্ড করব না। আমরা জনগণের সামনে দেখিয়ে দিচ্ছি যে দেশপ্রেমিক শক্তির জায়গাটা কেন বারবার পিছু হটছে এবং কারা বাধা দিচ্ছে। আমরা তাদেরকে সমাজের সামনে সে শত্রুগুলোকে চিহ্নিত করছি এবং জনগণের সামনে যদি শত্রুগুলোকে উন্মোচিত করা না হয় এবং গত ১৫ বছরে ভিকটিম কার্ড প্লে করে কোনো সিনিয়র লিডার যদি এই জিনিসকে বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা জনগণের সামনে আগে তাদেরকে উন্মোচিত করতে হবে। সেই জায়গাগুলো আমরা প্রসেসগুলো ক্রিয়েট করছি। আমি একটা বিষয় জানতে চাই যে অভ্যুত্থানের ৫ মাস পরে হঠাৎ আপনাদের মনে হলো ডিসেম্বরের ২৮ তারিখে সম্ভবত বা ২৯ তারিখে যে আপনাদের প্রোক্লেমেশন দেওয়া প্রয়োজন এবং নাও অর নেভার বললেন, এখন অথবা কখনো না। সেটা আমরা দেখলাম যে প্রোক্লেমেশন যখন ঘোষণা করার কথা তার ১৫ ঘন্টা আগে আপনারা নানা নাটকীয়তার পরে সেটিকে বাতিল করলেন, মার্চ ফর ইউনিটি করলেন এবং মার্চ ফর ইউনিটিতে বললেন যে ১৫ জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। সেটাও তো বিফলে গেল। তো সেটাও কি আসলে আপনাদের এখানে হঠকারী এক ধরনের মানে একদম সময় কম রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে এক ধরনের সিদ্ধান্তে যাওয়ার যে প্রবণতা, সেটার কারণে কি হলো কিনা? প্রথমত হলো ৩ তারিখে একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ঘোষণাটা কিন্তু হয়ে গিয়েছে এবং মানুষ সেখানে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল এবং ৫ তারিখে একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। তো ঘোষণা কিন্তু ৩ তারিখে হয়ে গিয়েছিল এবং সেই ঘোষণাতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু ঘোষণার কোনো দালিলিক প্রমাণ ছিল না, এটা মানুষের মুখে মুখে ছিল। অর্থাৎ আমরা মনে করি বিএনপি এই জায়গায় একটি মস্ত বড় ভুল করতে যাচ্ছে। যদি ঘোষণাপত্রটি দালিলিক বা লিখিত আকারে যদি না আসে, হয়তো তারা গত ১৫ বছরে যেভাবে ভুল করেছিল ভুলের মাসুল এখনও দিচ্ছে। আগামীতে হয়তো বা এই প্রোক্লেমেশনের জায়গায় বা ডিক্লারেশনের জায়গায় ঘোষণাপত্র যদি তারা না যায়, সেটা তাদের ভুলের মাসুল দিবে। তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ উদারতার পরিচয় দিচ্ছি। আমাদের যারা ঐক্যবদ্ধ শক্তি ছিল মাঠে সবাই কিন্তু ঢাকায় আসতেছিল। আমরা ৩১ তারিখে একটি ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু যখন আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারও একটি বিবৃতি দিল যে তারা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে করবে, সে জায়গায় আমরা কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের অনেক যারা ঢাকার বাইরে থেকে আসতেছিল তারা কিন্তু গাড়ি আমরা ৪ ঘন্টায় স্টপ করে রেখেছিলাম ঢাকায় আসার সময় এবং অনেকে কান্না করেছিল যে আমরা আসতে পারতেছি না। ইমোশনের একটা বিষয় ছিল। আমরা এত স্যাক্রিফাইসটা কেন করছি? কারণ আমরা বারবার বলছি যে আমরা সবাইকে নিয়ে বাংলাদেশে চলতে চাই। এখন আপনি সবাইকে নিয়ে চলতে চাচ্ছেন, কিন্তু এইখানে দেশপ্রেমিক শক্তিগুলার বাহিরে যদি কোনো অন্য শক্তি
কৌশল করে থাকে এবং সেটার যদি কেউ লিডারশিপে তাদের ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে, সেটার দায়িত্ব ভবিষ্যৎ ইতিহাসে আমরা নিব না। আমরা মানুষের কাছে স্পষ্টত করছি এবং আমরা বারবার তাদেরকে সুযোগ দিচ্ছি যে এই ইতিহাসের যে সুবর্ণ সুযোগ এসেছে, আপনারা সে সুযোগ গ্রহণ করুন। এবং আমরা শুরু থেকেই এই বিষয়ে আন্তরিক ছিলাম এবং সৌহার্দ্যতার জায়গা থেকে আমরা প্রত্যেকটা জায়গায় তাদের সাথে কনসালটেশন করেছি, কথা বলেছি। দীর্ঘদিন একটি দল ছিল যারা নিপীড়িত ছিল, আমরা তো এটা অস্বীকার করি না, তাদের অনেক স্যাক্রিফাইস রয়েছে। সেই স্যাক্রিফাইসের জায়গা থেকে আমরা তাদেরকে সম্মান করি, তাদের বাংলাদেশের প্রতি তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে জায়গা থেকে বাংলাদেশের মানুষের জন্য তাদের কল্যাণ করার ইচ্ছা জায়গা রয়েছে। তো সেই জায়গাগুলো আমরা সম্মান রেখে বারবার তাদেরকে বলি যে ঐক্যের জায়গায় আসুন, এবং কিন্তু তারা বারবার সেই ঐক্যের জায়গাটা ব্যত্যয় ঘটাচ্ছে এবং তাদের যে গত 15 বছরে সেটার জন্য কি আপনাদের যে একদম কম সময় নিয়ে কনসালটেশন না করে হঠাৎ করে নাওর নেইবার ঘোষণা করে দেওয়া 2 দিন হাতে রেখে, না, সেটা কি আসলে দায়ী কিনা? না, বিষয়টা এমন না। বিষয়টা হলো ছোট করে যদি বলেন। বিষয়টা হলো যে আলোচনাটা অনেক আগেই প্রক্রিয়াগত থাকে, কখনো এটা মানুষের সামনে একটু পরে আসে। কারণ আপনি হুট করে কিন্তু কোনো কিছু করে বসেন, পৃথিবীতে এরকম হয় না। মানে এর আগেও অনেকগুলো প্রক্রিয়াগত জায়গা থাকে। তো আমরা রাজনৈতিক সৌজন্যতার খাতিরে অথবা মানুষের উপরে আমরা একটা বিএনপির উপরে অনেক কিছুতে ট্রাস্ট রেখেছিলাম, যেহেতু তারা একটি পেট্রিয়টিক পার্টি। কিন্তু আমরা তরুণ প্রজন্ম বর্তমানে বিএনপির এই দ্বিচারিপূর্ণ যে অবস্থা এবং তাদের যে বিশ্বাসের জায়গাটা যে তারা রাখতে পারছে না, এটা দিন দিন আমাদের তরুণ প্রজন্মের সামনে স্পষ্টত হচ্ছে এবং দেশের মানুষের সামনে স্পষ্টত হচ্ছে। যেই জিনিসটার কারণে হলো বিএনপি আগামী ভবিষ্যৎ রাজনীতিতে যেই 15 বছরে যে ভুল করে আসছে, সেই ভুলের জায়গাটায় তারা আবার ভুল করছে। সেক্ষেত্রে বিএনপির সামনে যে সলিউশন বা সমাধানের 2টি ক্ষেত্র রয়েছে, হয়তো তাদের লিডারশিপকে পরিবর্তন করা, অথবা তারা মানুষের যে পালসটা সেটা বোঝার চেষ্টা করে লিডারশিপকে ওই জায়গা অনুযায়ী কাজ করে। এই 2টা ওয়ে ছাড়া তাদের কোনো ওয়ে আমরা সামনে যদি মানুষের পালস নাই বুঝে, তাহলে এত বড় রাজনৈতিক দল জেলায় জেলায় উপজেলা সংগঠন কিভাবে হয়, সেটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের রাজনৈতিক দল কবে আসছে এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের সঙ্গে আপনাদের কথা হচ্ছে কিনা, তারা কি দলে থাকবেন কিনা? প্রথমত বিএনপির অনেক ছোট করে বলেন, আমাকে অনেকগুলো প্রশ্ন, সময় খুবই। বিএনপির জায়গা থেকে বিএনপির অনেক সাংগঠনিক ভিত্তি রয়েছে, কিন্তু সেই সাংগঠনিক ভিত্তি হলো ভোট ব্যাংক রয়েছে। আমরা মনে করি বড় একটা অংশ বাংলাদেশে অল্টারনেটিভ না থাকার কারণে আওয়ামী লীগের বিপরীতে বিএনপি একটি ভোট ব্যাংকের জায়গা, এবং সেই জায়গায় বিএনপির কোনো স্ট্রং জোন বা আদর্শ ছিল না যে জায়গা থেকে বেসিস করে পলিসির উপরে মানুষ হলো দাঁড়িয়ে থাকবে, তাদেরকে ওই জায়গা থেকে লিডারশিপ ক্রিয়েট হবে। তো ওই জায়গা থেকে আমরা মনে করি বিএনপির ভোট যেটা ব্যাংক আছে ডে বাই ডে এটা কমতেছে, এবং নতুন যদি কোনো রাজনৈতিক শক্তি আসে তাহলে সেই জায়গা থেকে মানুষের আমরা মনে করি জনজোয়ার সৃষ্টি হবে। এবং আগামী মাসের মধ্যে আমরা মনে করি যে গত 5 তারিখে 5ই আগস্টে যে একটা জোয়ার আমরা মাঠে দেখতে পেয়েছিলাম, সেটি রাজনৈতিক একটি পলিটিক্যাল পার্টি আকারে জনগণের সামনে উন্মোচিত হবে আমরা আশা করি। আর সেক্ষেত্রে ছাত্র উপদেষ্টারা থাকছেন? ছাত্র উপদেষ্টারা আমরা হলো দল গঠনের প্রক্রিয়াতে আছি। আমরা ছাত্র উপদেষ্টাদের এ বিষয়ে এখন আমাদের সাথে কথা হয় নাই যে তারা আসবেন নাকি আসবে না। আমরা এটাতে মনে করি যে দল গঠন তার স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়াতে এগিয়ে যাবে জনগণের মধ্যে থেকে। এখানে বাংলাদেশের সিটিজেন আকারে যে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারে, কিন্তু সরকারি কোনো পাবলিক অফিসে বসে কেউ এটাতে অংশগ্রহণ করতে পারবে না, সেটাতে আমাদের স্পষ্টত বার্তা রয়েছে। আপনারা বারবার জনজরের কথা বলছেন, জনগণের কাছে যাওয়ার কথা বলছেন, তার মানে আপনারা জনগণ কেন্দ্রিক একটি রাজনীতি বা জনসেবামূলক একটি রাজনীতি করতে চান। অপরদিকে দেখলাম যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যেটি আসলে খুব ভালোভাবে কাজ করেনি, সেখানে সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন আপনাদের জাতীয় নাগরিক কমিটি যিনি মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি এখন সেখান থেকে সরে এসেছেন। এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেই প্রস্তুতি এবং পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল সেটির একদমই বাস্তবায়ন হয়নি। এরকম একটি মানুষ যিনি ইতিমধ্যে একবার ফেল করেছেন, তাকে আপনারা মুখ্য সংগঠক হিসেবে রাখছেন, কাজে দিবে? প্রথমত হলো মানে আহতদের চিকিৎসা ব্যবস্থা ফুলি ডিপেন্ড অন আমাদের এডুকেশন সেক্টর। আমরা এই জায়গায় মনে করি যে আমাদের এডুকেশন সেক্টরে একটা সময় এসেছে এটারে রিফর্ম করা উচিত। এবং আপনারা দেখেছেন যে হেলথ সেক্টরে আপনারা মিডিয়ার জায়গাতে আছেন, আপনারা একটু খোঁজ নেবেন কি হচ্ছে, কারা বাধা দিচ্ছে, কারা কাজ করতে দিচ্ছে না। এবং সেই জায়গা থেকে আমাদের হেলথ সেক্টর কিন্তু ধসে পড়েছে, ফলত অনেক জায়গাতে তারা চিকিৎসা পায় নাই এবং হসপিটালগুলো তাদের সেই জায়গাতে। ফাউন্ডেশনের কাজটা ছিল তাদেরকে অর্থ সংস্থান করা। ফাউন্ডেশনের নিজস্ব কোনো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নাই, এবং সেই জায়গা থেকে সার্জিস আলম যথেষ্ট নিজের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করেছেন, এবং সেটাতে উনি ব্যাখ্যাও দিয়েছেন কত জায়গায় কত টাকা উনি ট্রান্সফার করেছেন। কিন্তু আমি দেখলাম যে ছাত্র যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, তাদের পক্ষ থেকেই অনেক অখুশি, এবং তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিফাত রশিদের কথা আমি বলতে পারি মনে আসছে,
তিনি পদত্যাগ করার দাবি তুলেছিলেন, আন্দোলন করার হুঁশিয়ারি করেছেন। তার মানে এক ধরনের আমরা দেখলাম যে এরপরে যিনি দায়িত্ব নিয়েছেন বৈষম্য বিরোধী হাসান এনাম, তিনি কিন্তু ভালো কাজ করছেন। জি, আমরা সেখানে বলেছিলাম শুরু থেকেই আমার হাতে সময় খুবই কম, একটু ছোট করে উনি বলুন। যখন দায়িত্ব পালন করছেন সে জায়গায় দায়িত্ব যদি কেউ তার কাজের গুছিয়ে জায়গাটা না উঠতে পারে, সেই মানুষটা আসলে ওই জায়গায় থাকা উচিত না। ইতিমধ্যে উনি কিন্তু জাতীয় নাগরিক কমিটি তো উনি মুখ্য সংগঠক হিসেবে আছেন। ফলত আমরা মনে করি এখানে এই জায়গাটা তার রাজনীতিতে সময় দেওয়া বেশি প্রয়োজন, এবং উনি যদি রাজনীতি করতে চান উনি ফাউন্ডেশনও থাকতে পারতেন, যে কোনো একটি কাজ তার বেছে নেওয়া উচিত ছিল। ফলত উনি সেক্ষেত্রে কি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেছে নেওয়া ভালো ছিল না নাগরিক কমিটি থেকে? শহীদ স্মৃতি ফাউন্ডেশন উনি অনেক কাজ করেছেন। এটার যে ফেসটা দাঁড় করানো এবং যে ইনফ্রাস্ট্রাকচারগুলো দাঁড় করানো, সেটা উনি দাঁড় করিয়ে দিচ্ছেন, কিন্তু এটা এখন আমলাতান্ত্রিক প্রসেসের মধ্যে দিয়ে চলবে এবং সেই জায়গাটা উনি অ্যাক্টিভ করে দিয়েছেন। কিন্তু ওনার উপরে যে অভিযোগগুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু হেলথ মিনিস্ট্রির উপর অভিযোগটা অনেকাংশে বেশি যায়। তারপরেও আমরা আমাদের জায়গা থেকে কিন্তু সমালোচনার জায়গা থেকে স্পষ্ট রেখেছি যে ওনার যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। যে আমি আরেকজন বিএনপি নেতার বক্তব্য কোট করতে চাই এখানে, মির্জা আব্বাস। তিনি বলেছেন যে 24কে দ্বিতীয় স্বাধীনতা বলে আপনারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান। মুক্তিযুদ্ধকে কি আপনারা অস্বীকার করতে চান কিনা? এবং শেখ মুজিবের 72, আজকে 25 জানুয়ারি বাকশাল দিবস, 1975 সালে এই দিনে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল। তার 72 পর থেকে 75-এর ভূমিকা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু 71 পূর্ববর্তী শেখ মুজিব কিনা আপনাদের ধারণা কি? আমরা 24-এ 71-এর যে যুদ্ধটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে রিক্লেম বা নতুন করে স্বীকৃতি অথবা নতুন করে অর্জনের বিষয়, সেটা আমরা 24-এ করেছিলাম। এবং আমরা 71 সালকে রিক্লেম করেছিলাম 24-এ এসে, কারণ 71 সালকে কিন্তু ব্যাহত করা হয়েছিল 72 সাল থেকে, এবং 72 সাল থেকে যখন ব্যাহত করা হয়েছিল, সেই জায়গা থেকে 24 সালের আগ পর্যন্ত বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে, একদলীয় একটি সংবিধান তৈরি করা হয়েছিল। ফলত আমরা চাচ্ছিলাম 71-এর সাথে যে জনযুদ্ধটা হয়েছিল, সকল মানুষ মুক্তির আকাঙ্ক্ষায় বাংলাদেশের একই সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, সেই জায়গাটা আমরা 24-এ অর্জন করেছিলাম, এবং যে অর্জনটা সে 71 এবং 24-কে সংশ্লিষ্ট করে আমরা সামনে এগিয়ে নিতে চাই। যারা এই ধরনের ধোঁয়াশা বক্তব্য দিচ্ছে, এবং আমরা যাদেরকে আরও যথেষ্ট সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি, এবং রাজনৈতিক পরিক্রমায় গত যে কালচারগুলো রয়েছে, বাদানুবাদ, একটি ধ্বংসযজ্ঞের দিকে রাজনীতিকে ঠেলে দেওয়া, এই সকল কাজ থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন বিভিন্ন দলের, আমরা তাদেরকে বলবো আপনারা এই জায়গাগুলো থেকে সরে আসুন, কারণ নতুন প্রজন্মের কাছে এই বিষয়গুলো শোভনীয় নয়। 71 পূর্ববর্তী শেখ মুজিব কিনে আপনাদের কি ধারণা? 30 সেকেন্ডে বলবেন, আমার হাতে 1 মিনিট সময় আছে। 71 পরবর্তীতে শেখ মুজিব যেটা করেছিলেন, উনি বাংলাদেশের সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছিলেন। 71-এর যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা সবাই মাঠে গিয়েছিল, ফলত ওই যে আকাঙ্ক্ষাটা ছিল তাদের সাথে উনি বিট্রায়াল করেছিলেন, এবং ইন্ডিয়ার একটি যোগ সাজে উনি একটি মুজিববাদী সিস্টেমের মধ্য দিয়ে ইন্ডিয়ার এখানে একটি এক্সটেনশন ঘটিয়েছেন, যেটার কারণেই আজকে আমরা 53 বছর পরে 24-এর লড়াইটা করতে হয়েছিল। 71-এর আগের শেখ মুজিবকে আমরা মনে করি বাংলাদেশের যে পিন্ডি থেকে যে মুক্তির লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে উনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের জায়গা থেকে উনি অটুট ছিলেন, এবং কিন্তু 72-এর পরে এসে সেই জায়গাটা উনি কম্প্রোমাইজ করেছেন। আমার শেষ প্রশ্ন, 30 সেকেন্ড আপনার কাছে সময় দিব, যে স্থানীয় সরকার নির্বাচন আপনারা আগে যাচ্ছেন, ডাকসু নির্বাচন আপনারা আগে যাচ্ছেন, এটাকে আপনাদের দল গোছানোর জন্য একটা কৌশল কিনা? স্থানীয় সরকার আমরা মনে করি লোকাল গভর্নমেন্টের একটি কমিশন গঠন হয়েছিল, অলরেডি তারা কিছু বিষয় সাজেস্ট করেছে, সেই বিষয়গুলো পর্যালোচনা করে সরকার যদি মনে করে আগেও দিতে পারে, পরেও দিতে, এই বিষয়ে আমরা স্পেসিফিক এখনো আমাদের নাগরিক কমিটি থেকে প্যাডে কোনো বিবৃতি দেই নাই। আমরা আরেকটু পর্যবেক্ষণ করছি, এবং সামনে আরো 1-2 সপ্তাহ পরে এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছে নাই। আর আমরা মনে করি যে ডাকসু ইলেকশনটা অতি দ্রুত হওয়া প্রয়োজন, কারণ ক্যাম্পাসগুলো স্থিতিশীল না হলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে বলে আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারী। নাসিরউদ্দিন পাটোয়ারীকে আমরা এতক্ষণ সময় পেয়েছি বলে আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই। আবারও সবাইকে ধন্যবাদ জানাই, দর্শক আপনাদেরকেও। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।